বা আপনার কাছে রাখতে চাইবেন, আপনি যদি তাকে অতি সহজে একটু খাবার দেন, সে খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে চলে আসবে। দেখুন এ কত কাছে চলে এসছে, দেখুন ও খাবার দিচ্ছে, আর খাওয়ার জন্য কিন্তু সে একেবারে কাছে চলে এসছে, একেবারে কাছে। দেখতে পাচ্ছেন, দেখুন এই দেখুন দেখুন দেখুন। আর আমি তো বলতে বলতে যাচ্ছি, মানে আপনাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। দেখুন, বুঝতে পারছেন? এই দেখুন, এই দেখুন খাবারটা একদম ও কাপ করে ধরে নেয়। মানে ওদের যে কৌশল, ওরা খাবার কিভাবে খেতে হয়, আর নৌকোটা যাচ্ছে, নৌকোটা বেশ দুলতে দুলতে যাচ্ছে, এটা বেশ আলাদা মজা লাগছে। কারণ আমরা অনেক সময় দেখেছি নৌকো যখন দুলতে দুলতে যায় তখনই কিন্তু একটা বেশ মজা আলাদা। দেখুন 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 দেখুন, দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, দেখুন। তো এইভাবেই এই নদী পারাপার আর নদীর তিক্ত অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করা। আর এই যে দাদারা সব বসে রয়েছে লঞ্চে, ওই দেখাচ্ছি সবাই এই লঞ্চে বসে রয়েছে। তো সবাই মিলে এই যে তিক্ত অভিজ্ঞতাটা যখন আপনারা পারাপার হবেন, আপনাদের সেই অভিজ্ঞতাটাকেও আমরা মাঝে মাঝে আমাদের ক্যামেরা বন্দি করতে পারলেও আমরা শেয়ার করে দেবো। আপনারা যদি আপনাদের অভিজ্ঞতার কথা বলেন, আমাদের কাছে ভিডিও পাঠিয়ে দেবেন, আমরা শেয়ার করব, সবার কাছে দেখাবো, অবশ্যই দেখাবো। কারণ অনেক সময় দেখা গেছে যে অনেক ভিডিও করে থাকে, কিন্তু তারা হয়তো সেইটা প্রচার মাধ্যমে আনতে পারে না, যার ফলে অনেক সময় সমস্যা হয়। তো আমরা চেষ্টা করি এগুলোকে প্রচার মাধ্যমে আনার জন্য। আর সমুদ্র যতই উত্তাল থাকুক না কেন, শীতের সময় সমুদ্র ততটা উত্তাল থাকে না, তো সেক্ষেত্রে কোনো অসুবিধাও হয় না। তো এতক্ষণ আমরা এই ভিডিওটা দেখাতে দেখাতে, এই লঞ্চে করে যেতে যেতে সমুদ্রের যে সেই দৃশ্যগুলো সেটা একটু তুলে ধরলাম। অর্থাৎ এই মুড়িগঙ্গা নদী যে কতটা ভয়ঙ্কর, দেখুন এই দেখুন জল কিন্তু উপরে ছিটে আসছে, কারণ নদীর ঢেউ হয়তো সেই বড় নেই, কিন্তু দুলে দুলে যাচ্ছে, দুলে দুলে যাচ্ছে, সবাই বসে রয়েছে, দুলে দুলে যাচ্ছে। আমরা যেতে যেতে দেখাচ্ছি, সব দুলে দুলে যাচ্ছে, সবাই বসে রয়েছে। এই একটা ছবি কেমন লাগছে দেখুন, বাইরে দেখুন, একদম কাছে দেখুন, এইভাবে দেখাতে থাকবো। আর আমরা বিশেষ করে বেশ কিছু জায়গায় আমরা যখন বিভিন্ন জায়গায় চলে যাই, সুন্দরবনের প্রান্তিক এলাকাগুলোতে যখন পৌঁছে যাই, যেমন গ্রামীণ দৃশ্যগুলোকে তুলে ধরি, তেমন এইরকম নদীতে যাওয়া বা নদীতে যেতে যেতে ভিডিওগুলোকে ক্যাপচার করে নিয়ে বা ভিডিওগুলোকে যেহেতু আমরা শ্যুট করে নিই, তারপরে ভিডিওগুলোকে আবার পরবর্তীকালে সেগুলোকে এডিটিং করে আমরা ছেড়ে দিই, যাতে আপনাদের সুবিধা হয়। ওই যে ভিডিও দেখাটা, অর্থাৎ যেতে যেতে যে অভিজ্ঞতাটা, অনেক সময় অনেকে তার অভিজ্ঞতার কথা হয়তো শেয়ার করে না আপনাদের কাছে, আমরা চেষ্টা করি সেই অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করে দিতে। কারণ এই যে যেতে যেতে ভিডিওগুলো বানালাম, এই লঞ্চে যেতে, যে লঞ্চে নতুন একটা অভিজ্ঞতা, অনেকেই দূর দূরান্তে পাড়ি দেয় ঠিকই, গাড়ি পথে অর্থাৎ রেলপথে আর নৌকো পথে যারা বেড়াতে আসেন সুন্দরবনের প্রান্তিক এলাকাগুলোতে, তো সেখানে কিন্তু নদীর ঢেউটা ঠিক এইভাবেই থাকে। তবে এর মজাটা আলাদা, কারণ শীতকালে নদীর ঢেউ খুব একটা বড় হয় না, ছোট ছোট করে ঢেউ হয়। আর সেই ঢেউতে তারা কিন্তু যথারীতি বিশেষ করে আমি দেখি যে মজাটা আলাদা। আমি একটু বড় বড় ঢেউগুলো দেখাচ্ছি, এই ঢেউগুলো কেমন লাগবে নিশ্চয়ই আপনাদের। আমি ভিডিওটা এরপরে আবার একটু স্টোরেজ করে হয়ে গেছে, আমি আবার পরবর্তী ভিডিওটা নিশ্চয়ই আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। তো চলুন এবার জলের ঢেউটা দেখুন, এই হচ্ছে জলের ঢেউ। জলের ঢেউ দেখেছেন? জলের ঢেউটা এইভাবে এইভাবে, এটাই একদম একটা অভিজ্ঞতা। দেখুন দেখেছেন, এইভাবে জলের ঢেউ কিন্তু দেখুন, নৌকা এই দেখেছেন, দেখেন এইভাবে নৌকোটা যাচ্ছে, বুঝেছেন? তো এর মজাই আলাদা। এই দেখুন দেখুন, তো নৌকো যেতে গেলে যেভাবে যতটা হয়, ঢেউ দেখলে ভয় পেলে, তাহলে আপনি কিন্তু নৌকোতে চড়তে পারবেন না, ভয় পেলে হবে না। আপনার হাটের জোর থাকতে হবে, মনের বল থাকতে হবে, সবকিছু মিলিয়ে কিন্তু নৌকোতে চড়া। আর নৌকোতে যেতে যেতে খুব মজা লাগে, কারণ নৌকোর যে এই যে দোলন, দুলে দুলে যায়, আপনার যখন দোলনটা হয় তখন একটু ভয় হয় ঠিকই, কিন্তু ভয়ের কিছু কারণ নেই, কারণ এইটা অনেক বড় নৌকো। আর এই বেশ আপনি যেতে পারেন,
আমরা তো যাচ্ছি, বুঝতেই পারছেন। আর বড় বড় ঢেউ, এই যে দেখেছেন বড় বড় ঢেউ, দেখুন ঢেউগুলো দেখুন, বড় বড় ঢেউ। আর নৌকোতে করে যেতে যেতে অভিজ্ঞতাগুলো শেয়ার করছি আপনাদেরকে। তো আমার এই দীর্ঘ দিন ধরে গঙ্গাসাগরে যাওয়ার কথা, যে যাব যাব যাব, সময় হচ্ছে না। তো গঙ্গাসাগরে একটা সুযোগ পেলাম যে একবার গঙ্গাসাগর ঘুরে আসি। তো গঙ্গাসাগরে সেই সুযোগটাই কিন্তু কাজে লাগালাম এবং গঙ্গাসাগরে গেলাম। গঙ্গাসাগরে যাওয়ার পরে এসে দেখলাম যে বনুবনের এই জায়গার পয়েন্টটাতে, বেনুবন পয়েন্টটাতে একসময় খুব সমস্যা হতো, কি এই নল যেত যাওয়া আসা করে, কিন্তু অনেক সময় এই বালির চাতে আটকে যেত। এখন দেখছি ড্রেজিং হয়েছে, সুন্দরভাবে কেটে দিয়েছে, যাতে লঞ্চগুলো খুব সহজে তারাও চলে যেতে পারছে। তো আমরা এখন গঙ্গাসাগর ছেড়ে চলে এলাম। এবার আমরা নামখানা পয়েন্টে ঢুকে পড়েছি। নামখানা পয়েন্টের বেশ কিছুটা দৃশ্য আপনাদের অবশ্যই দেখাবো। আর লঞ্চে রয়েছি, আর লঞ্চের মজা তো আপনাদেরকে শেয়ার করে দিলাম। এবার নামখানা পয়েন্টটা ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নামখানা পয়েন্ট, ওই যে। আর এই লঞ্চটা দেখেছেন, দেখুন এটা দেখা যাচ্ছে নামখানা পয়েন্ট। এই নৌকো তো নাচছে, নাচতে নাচতে যাচ্ছে। আর আমি এই যে ছবিটা দেখাচ্ছি, ঢেউ আছে, ছোট ছোট ঢেউ, খুব একটা যে বড় ঢেউ রয়েছে এমন কিছু নয়, ছোট ছোট ঢেউ। আর তারপরে এই লঞ্চে যেতে যেতে ভিডিওগুলো একটু করে নিলাম, কেন ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। কি সমুদ্র যখন উত্তাল থাকে তখন তো আর এইভাবে ভিডিও আমরা করতে পারবো না। তো সমুদ্র উত্তালের সময় নদীতে যাওয়াটাই খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো সেক্ষেত্রে এখন এই সময় ঠান্ডার সময় বেশ ঠান্ডাটাও পড়েছে, আর ঠান্ডার সময়ও বেরিয়ে বললাম। ঠান্ডার সময় যেতে যেতে দেখতেই পাচ্ছি বেশ সুন্দরভাবে নদীর ঢেউটা খুব একটা বড় না, তবে যেতে যেতে দেখাতে যাচ্ছি। তো আপনারা বুঝতেই পারছেন যে যখনই কোথাও বেরিয়ে পড়ি সেই ছবিগুলোকে ক্যাপচার করে নিই, দেখাই আপনাদেরকে। আর বিশেষ করে আমি যখনই বেরিয়েছি তখনই গ্রামগঞ্জ দেখিয়েছি, গ্রামের ছবি দেখিয়েছি। আজকে যেমন আমি যখনই আসছিলাম বেশ কিছু ভিডিও আমি রেখেছি, যেগুলো দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে। আমি ধীরে ধীরে দেখাবো এগুলোকে। আর আমি তো বরাবরই জানেন যে আমি স্টোরি বা কিছু ঘটনা এগুলো আমি তুলে ধরি সবার কাছে। এবারে দর্শকরা যারা দেখেন তারা জানে যে আমি নিত্য নতুন কিছু চেষ্টা করি আপনাদেরকে তুলে ধরার, পরিবেশন করার। তো এই জায়গায় আজকে যেমন লঞ্চে যাওয়ার অভিজ্ঞতাটা, সেটা একটু দেখাবো। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, লঞ্চে যেতে গেলে যে অনেকে ভয় পেয়ে যান যে না বাবা উঠবো না, এই বুঝি কোথায় কিছু হবে। না না, সেরকম কিছু নয়। এই হচ্ছে নদী। আর এতক্ষণ এই লঞ্চেই দেখালাম। আর লঞ্চে যেতে যেতে এই লঞ্চের পেছনের দিকটা একটু দেখালাম, এই কারণে দেখানো। তো পিছনের দিকে এইভাবে চলে এলো। তবে যেটা এতক্ষণে যে বড় ঢেউগুলো ছিল সেটা এখন নেই। তবে এবারে একটু এগোতে এগোতে, ভিডিওটা তো অনেক সময় ধরে করলাম, এবারে এগোতে এগোতে নিশ্চয়ই আবার একটু কাছাকাছি যাব, আবার ভিডিও করে আপনাদের অবশ্য দেখাবো। চোখ রাখুন আর দেখতে থাকুন। আরেকবার একটু ভিডিওটা আরেকবার দেখাবো একটু, কারণ এখনো পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি। এবারে পৌঁছবো নদীর একদম নামখানা পয়েন্টের দিকেই আমরা এগোচ্ছি। তবে ওই দূরে একটা দ্বীপ দেখাবো, ওই যে একটা দূরে দ্বীপটা রয়েছে। এইগুলো কিন্তু বিচ্ছিন্ন দ্বীপ, এগুলোতে কিন্তু এখনো জনবসতি গড়ে ওঠেনি। তবে হ্যাঁ, এইগুলো কিন্তু যেভাবে বাদাবন রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে মৎস্যজীবী যারা, তারা কিন্তু ওই জায়গায় পৌঁছে যায়। তাদের কাজ হচ্ছে ওই জায়গাতে গিয়ে মাছ ধরা। আর এইভাবেই কিন্তু এইসব চরগুলো তৈরি হয়েছে। এক সময় এই সমস্ত মৌসুমী, নামখানা, গঙ্গাসাগর, তো কাকদ্বীপ, তার আশেপাশে যে সমস্ত নদীবান্ধ অর্থাৎ নদী সংলগ্ন উপকূলবর্তী এলাকাগুলো ভেঙে গিয়ে এই সমস্ত দ্বীপগুলো তৈরি হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই দ্বীপগুলো তৈরি হয়েছে, যেখানে ছোট ছোট দ্বীপ তৈরি হয়েছে, কিন্তু এখনো জনবসতি গড়ে ওঠেনি, কিন্তু বাদাবনটা রয়েছে যথেষ্ট। তবে এই দ্বীপগুলো একসময় দেখা যাবে যে বসবাসযোগ্য হতে পারে, কারণ অনেকেই মাছ ধরতে আসেন। তবে সেক্ষেত্রে যদিও ফরেস্টের আন্ডারে রয়েছে এখনো পর্যন্ত, কারণ বন বিভাগ দপ্তর রয়েছে। জঙ্গল এখন বাঁচাতে হবে, কারণ পরিবেশের ভারসাম্য যেভাবে হারাচ্ছে, সেক্ষেত্রে পরিবেশকে রক্ষা করতে গেলে কিন্তু অবশ্যই বেশি করে গাছ লাগাতে হবে, জঙ্গল বাঁচাতে হবে। এগুলো কিন্তু খুব প্রয়োজন। সুন্দরবনের প্রান্তিক জায়গাগুলোতে গাছ যেভাবে কাটা হয়েছে, এই গাছগুলোকে ঠিকঠাক রাখতে গেলে কিন্তু এইভাবে জঙ্গল যেগুলো আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু শুধু প্রশাসন বা বিভাগীয় দপ্তরের এমনটাই নয়, প্রত্যেকেরই রক্ষা করা উচিত। তবে যাই হোক, আমরা এবারে কিন্তু এই দিক দিয়ে আস্তে আস্তে ওই পয়েন্টে ঢুকবো। লঞ্চ কিন্তু
এবারে ঘুরবে। আমরা যে লঞ্চে যাচ্ছি এই লঞ্চের মাথা কিন্তু এবার আস্তে আস্তে নামখানা পয়েন্টের দিকে ঘুরবে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে, অর্থাৎ একটু দূর থেকে ঘুরিয়ে নিচ্ছে, স্রোত রয়েছে তো তার জন্য একটু দূর থেকে ঘুরিয়ে নিচ্ছে, ঘুরে আস্তে 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 করে ওই পয়েন্টে যাবে। তবে আমরা নামখানা পয়েন্টে গিয়ে নিশ্চয়ই দেখাবো যে সেখানকার অর্থাৎ নামখানার যা ঘাট রয়েছে সেই ঘাটের ছবিটাও দেখাবো। হাতানিয়া দোয়ানিয়ার উপরে যে সেতু, আজকের 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের ছুটি, যে এখানে একটা পরিবেশ দেখালাম যে শান্ত পরিবেশ, আবার নামখানা পয়েন্টের কতটা অশান্ত সেটাও নিশ্চয়ই দেখাবো। চোখ রাখুন, দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। সবাইকে বলবো পেজ ফলো আপ করে রাখবেন এবং সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেলে করবেন। তাতে করে আপনারা বুঝতে পারবেন যে প্রান্তিক এলাকাগুলো সুন্দরবনের, যেমন নদীনালা, সুন্দরবন তো নদীনালা বৃষ্টিত, তারপরে বাদাবন, আর সেই সুন্দরবনের বেশ কিছু দৃশ্য আমি আপাতত তুলে আপনাদেরকে ব্লগ বানিয়ে ভিডিও করে দেখাই। তো তো সেক্ষেত্রে আপনারা দেখবেন, অবশ্যই অবশ্যই করে চোখ রাখবেন। তো চলুন আমরা ধীরে ধীরে যে দ্বীপটার কথা বলছিলাম, এই কাছাকাছি একটু এসে গেছি। এই দেখেছেন, এটা হচ্ছে সেই বিচ্ছিন্ন দ্বীপ। দেখুন দেখুন, এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে। একটা মনে, এই জায়গাটা আমরা দেখেছি সুন্দরবনের জঙ্গলে যদি আপনি কোনো সময় যান, সেখানে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি, বিশ্বে যতগুলি জীব রয়েছে তার মধ্যে মানুষ হয়তো খুব বুদ্ধিমান জীব আর উন্নত জীব, মানুষের চিন্তা ভাবনার থেকে এখন দেখেছি অন্যান্য যারা রয়েছে যারা কথা বলতে পারে না তাদের মধ্যে কিন্তু একটা প্রগতিশীল, তাদের চিন্তা ভাবনা এখন অন্যরকম হয়ে গেছে। কারণ তারা যেখানে একটা নিরালয় নিরাপদ জায়গা, তারা কিন্তু সেই জায়গাতে থাকতে ভালোবাসে। আর মানুষ এতটাই উচ্ছৃঙ্খল হয়েছে, তাদের জীবনযাপন এখন অন্যরকম টাইপের হয়ে গেছে। এখন তাদের হুঁশ আছে বলে মনে হয় না, তবে অন্যান্য যারা রয়েছে জীবজগতে তারা কিন্তু তাদের হুঁশ রেখে চিরন্তন যেমন রেখেছেন এখনো চলছে। তো তাদের মধ্যে যে চিন্তা ভাবনা, মনে হয় আগামী দিনে তাদের সঙ্গে আমাদের মানুষের হুঁশটাই চলে যাবে, এমন একটা দিন আসছে। যাই হোক, এই ভিডিওটা দেখতে দেখতে কাছাকাছি যেহেতু চলে এসেছি, আর একটু দেখাবো। আমি একবার কেটে নিয়ে আবার একটা ভিডিওটাকে আবার দেখাচ্ছি, এই বাদাবনটা দেখাবো। এগুলো এই সমস্ত জায়গা থেকে ভেঙে এসে এই দ্বীপগুলো তৈরি হয়েছে। এই যে, অর্থাৎ এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো থেকে ভেঙে এই দ্বীপগুলো তৈরি হয়েছে, ছোট ছোট দ্বীপ তৈরি হয়েছে। তো সুন্দরবনের এরকম, যদি আমরা সুন্দরবনের বাদ দিয়ে যদি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই, তাহলে আন্দামান নিকোবরে যেমন কতগুলো বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, তো সুন্দরবনে কিন্তু আবার ধীরে ধীরে বিচ্ছিন্ন অনেকগুলো দ্বীপ তৈরি হয়েছে। দেখুন, ওখানে মানুষজন রয়েছে বলে মনে হচ্ছে, তো ওই তো ওটাতে ওঠা নিষিদ্ধ সম্ভবত, না কি বলছেন আপনি, কি বলছেন? তো জানি না, এইভাবে তো কোনো চড়ে হঠাৎ করে বিনা অনুমতিতে ওঠা যায় না। তবে কেউ যদি উঠে থাকেও, তো সেটা অনুমতি ছাড়াই উঠতে হবে। তো দেখুন, এটা দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছি। তো চরগুলো দেখলেন, দেখুন দেখুন, পাখি দেখেছেন, প্রচুর পাখি। এইগুলো দেখার জন্য কিন্তু সুন্দরবনে আপনাকে বেড়াতে আসতে হতে হবে। বেড়াতে আসলে কিন্তু এই পাখিগুলো দেখতে হবে। আমি পাখিগুলো ওই দূর থেকে দেখাচ্ছি, ওই দেখেছেন, ওই দূরে রয়েছে এই পাখিগুলো। সত্যি তারা, আমরা কাছ থেকে অনেক পাখি দেখেছি, তবে এই দূর থেকে একটু দেখাচ্ছি। ওই বসে রয়েছে সাদা, দেখতে পাচ্ছেন? তো দেখেই বুঝতে পারলেন এই যে আমরা ধীরে 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 এগোচ্ছি। বেশ ভালো লাগলো যে এইসব জায়গাগুলো এখন বেশ সুন্দর হয়েছে, বাদাবনে একদম ভরপুর রয়েছে। তো বাদাবন যেখানে ভরপুর থাকবে, তার মানে জানতে হবে যেখানে মুক্ত একটা পরিবেশ তৈরি হচ্ছে। দেখেছেন ওই যে জঙ্গলটা, দেখেছেন? দেখতে থাকুন, আমি চেষ্টা করব এই দূর থেকেই দেখাচ্ছি। তো এই বাদাবনটা যেভাবে হয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তবে নদীতে বেড়াতে আসতে গেলে এইরকম একটা বাদাবনও দেখতে পাবেন। তার পাশাপাশি আপনারা যখন ইচ্ছে হবে, যদি বন দপ্তর অনুমতি দেয়, তাহলে হয়তো আপনারা ওই জঙ্গলে উঠতে পারবেন। কিন্তু বন দপ্তর যদি অনুমতি না দেয়, তাহলে কিন্তু আপনারা এই জঙ্গলে উঠতে পারবেন না। কারণ জঙ্গলগুলো বেশ বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছেন, বড় বড় জঙ্গল। জঙ্গলটা দেখে কি বলে, বড় বড় জঙ্গল, দেখেছেন? অনেকেই ভাবতে পারবেন না
যে এই বিচ্ছিন্ন দ্বীপগুলো কেমন। এই নদীর ভাঙন যেমন নদীর একটা কথা আছে না, যে এপার ভাঙে ওপার গড়ে, এ তাই হয়েছে। এক পার ভেঙেছে আর এক পার গড়েছে। অর্থাৎ এখানে কিন্তু দীর্ঘদিন ধরে এই বাদাবনটা তৈরি হয়েছে। বাদাবনটা কিন্তু খুব কম নয়, বেশ বড় এরিয়া করে হয়েছে। এখানে অনেকে বেড়াতে আসেন ঠিকই, কিন্তু ওঠা নিষিদ্ধ, কারণ যতক্ষণ না বন দপ্তর অনুমতি দেবে, কারণ বিষাক্ত কিছু থাকতেও পারে, সাপ থেকে শুরু করে একাধিক কিছু থাকতে পারে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু একেবারে ওঠা নিষিদ্ধ। তো যাই হোক, এবার আমরা নামখানা পয়েন্টের দিকে ঢুকবো, ধীরে ধীরে কিন্তু চলে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন এইটা শেষ, মানে ধরে নিতে হবে। এবারে আমরা ধীরে ধীরে কিন্তু এইদিকে ঢুকবো, এইদিকে ওই নামখানা পয়েন্ট। আমি বলেছিলাম যে লঞ্চ কিন্তু আমাদের চলে যাচ্ছে, এবার পয়েন্টের কাছাকাছি চলে আসছে। আমরা ধীরে ধীরে যাচ্ছি। তারপরে ওইটা পেরোনো মানেই আমরা ওই ওই দেখতে পাচ্ছেন ওই সাদা অংশ একটা দূর থেকে দেখা যাচ্ছে, ওটা পেরোনো মানে তারপরে আমরা নামখানা পয়েন্টে ঢুকে যাব। আর এই বাদাবনটা দেখালাম, জঙ্গলটা দেখালাম, এই যে এই যে এই জঙ্গলটা দেখুন, এই জঙ্গলটা দেখুন, জঙ্গলটা বেশ ভালো। তো এইভাবে আসলে আপনারা কোনো সময় আসবেন, বেড়াতে যদি আসেন কোনো সময়, আপনাদের ভালো অবশ্যই অবশ্যই লাগবে। তো আমরা সেই জায়গায় যখন চেষ্টাই করি যে কোনো ভালো কিছু মনোরম দৃশ্য, ভালো জায়গা এগুলো তুলে ধরার জন্য। তো চোখ রাখুন, আমরা যখনই নামখানা পয়েন্টের দিকে ঢুকবো অবশ্যই অবশ্যই আপনাদের দেখাতে থাকবো, এইরকমই ভিডিও দেখাতে থাকবো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা নারায়ণগঞ্জ, অর্থাৎ নামখানা পয়েন্ট। নামখানা পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন সাদা যে অংশটা, এই পয়েন্টগুলো একসময় খুবই সমস্যায় থাকতো। কারণ এই পয়েন্টগুলোর পাশাপাশি দেখবেন, আমি যেতে যেতে দেখাবো আপনাদেরকে, এই জায়গাগুলো ভেঙে এই সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়। তো প্রতি বছরই এমনভাবে প্লাবিত হয়েছিল, যার ফলে এখানকার যারা চাষবাস করেন বা কৃষক যারা রয়েছেন, তাদের চাষযোগ্য জমি তো একেবারে নদীতে গেছে, নদীগর্ভে গেছে। তবে এই কিছুদিন আগে আমি একটা খবর দেখিয়েছিলাম যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ওই খাঁচাতে কিছু ইট ভরে নদীর স্রোত ঘুরিয়ে দিচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে স্রোতটা ঘুরিয়ে দিলে দেখা যাবে ওখানে আর ভাঙনটা হবে না, কারণ স্রোতটা অন্যদিকে ঘুরে গেলে। তো এটা যেহেতু কাছাকাছি আপনাকে দেখাবো, অনেক বাংলাদেশি বার্জ রয়েছে, সেই বার্জগুলো থাকার ফলে ওরা এখানে নোঙর করে থাকে, এবং যার ফলে কি হয়, মাটি যে নোঙর করে থাকে সেই মাটি কিন্তু ধুয়ে চলে যায় স্রোতে। তো সেক্ষেত্রে একটা সমস্যা এলাকার মানুষই বলেছিলেন। তো যাই হোক, এই যে এটা হচ্ছে নারায়ণগঞ্জ, আমি দেখাচ্ছি। এটা একসময় খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। আমরা একাধিকবার এই খবর দেখিয়েছিলাম বলতে এই জায়গায় এসে আমরা খবর সম্প্রচার করেছিলাম। এটা যে এই যে এটা নারায়ণগঞ্জ থেকে, যে এইটা নারায়ণগঞ্জ, ওই যে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ। আর ওই দিকটা যে বনটা যেটা বলেছিলাম, এই যে এদিকের কুল ভেঙেছে, মানে এইটা ভেঙেছে, আর ওদিকটা গড়েছে, মানে ওদিকে যে বাদাবন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন বাদাবন তৈরি হয়েছে ওই দিকটা, ওই সাইডে বাদাবন হয়েছে। আর এই দিকটা হচ্ছে নারায়ণগঞ্জের এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই নারায়ণগঞ্জ একেবারে ভেঙে গিয়ে জল তো নোনা জল ঢুকে গেছিল এলাকায়, সে ছবি দেখেছিলাম। তবে যেতে যেতে আমি আপনাদের দেখাবো যে এই যে বাংলাদেশি বার্জগুলো যেগুলো নোঙর করে থাকে, এরা নোঙর যখন করে থাকে তখন এই নোঙরে কিন্তু অনেক সময় স্রোতের জন্য ওই মাটি ধুয়ে চলে যায়। কারণ যে মাটি বসে যায় সেই মাটিকে ওরা কি করে, নোঙরটা করার ফলে সেই মাটিগুলো কিন্তু ধুয়ে স্রোতে চলে যায়, যার ফলে অনেকটাই সমস্যা দেখা দেয়। তো মাটি থাকে না, এটাও একটা বড় প্রবলেম। যাই হোক, যেহেতু নামখানার এই নদী মরিগঙ্গা নদীর ওই সাইডেই যেহেতু হাতানিয়া দোয়ানিয়া নদী, এই নদীতে বাংলাদেশি যে বার্জরা যাতায়াত করে, যেহেতু আন্তর্জাতিক জলসীমা, সেই জলসীমায় তাদের যাতায়াত করতে হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা নোঙর করে থাকেন, তো নোঙর করে থাকতেই হয় তাদেরকে। তো আমরা এবারে নামখানা পয়েন্টের কাছাকাছি অর্থাৎ নারায়ণগঞ্জ চলে এলাম। আর নদী বাঁধের হাল দেখেছেন, এখনো কিন্তু শীত পড়েছে ঠিকই, নদী বাঁধ খুব একটা যে মেরামত হয়েছে এমন মনে হচ্ছে না, কারণ এখান থেকে আপনারা দেখে বুঝতেই পারছেন যে নদী বাঁধের হাল। আর এই সমুদ্র অর্থাৎ মরিগঙ্গা নদী এখন কিন্তু সেই শীতের জন্য তেমনটাই উত্তাল নয় ঠিকই, কিন্তু এখানে কিন্তু অনেকটাই সেই হাওয়া রয়েছে নদীতে, হাওয়াটা কিন্তু বেশ ভালোই রয়েছে। হাওয়া বুঝতে পারছেন, এই যে মুড়ি সুড়ি দিয়ে রেখেছে, দেখেছেন এই মুড়ি সুড়ি, এতক্ষণ পাখির খাবার বেচছিল, এই পাখির খাওয়া বেচা শেষ হয়ে গেছে, আবার ওইদিকে যাচ্ছে, দেখেছেন। তো পাখি খাচ্ছিল, অনেক পাখি, এই যে পাখি এখনো আছে, দেখেন এখনো তারা আসছে, এখনো কিন্তু রয়েছে। পাখিরা বুঝতে পারে, তারা কিন্তু অনেকটা অ্যাডভান্স আগে চলে আসে, সেই পাখিগুলো কিন্তু এই যে এখনো কিন্তু উঠছে, ওরা এই লঞ্চের সঙ্গেই চলছে। চলুন এদের শীতের সময় বেশ
ভালোই লাগছে, যেখানে সেখানে বসে রয়েছে দেখুন। আর এরা নদীতে বসে থাকে, এদের এই দেখুন এই জলের ঢেউ দেখুন, ওই দেখুন এই দেখুন, এই উড়ে পড়ছে, এই উঠে পড়ছে, এই দেখুন। এখন প্রচুর পাখি এই সাইডটা রয়েছে, তো যেতে যেতে ওই দেখুন যেন ওই ভাসছে, ওই যে ভাসছে, এরা যেখানে সেখানে ভেসে থাকে। তো চলুন আমরা এই নারায়ণগঞ্জটা দেখালাম, এটা হচ্ছে নারায়ণগঞ্জ। দেখেছেন নদী বাঁধের হাল দেখেছেন, একেবারে বেহাল। মানে এরা প্রতি বছরই নদী বাঁধ যেভাবে কাজ হয়, যদি মেরামত ঠিকঠাক হতো তাহলে এই নদী বাঁধগুলো কিন্তু স্থায়ী বন্দোবস্ত কোনো নেই। নদী বাঁধের স্থায়ী বন্দোবস্ত দেখেছেন, কিছুই নেই। ওই দেখেছেন, এই হচ্ছে নদী বাঁধ, নদী বাঁধের হাল দেখুন। আমরা যেতে যেতে দেখাবো নদী বাঁধের হাল কিন্তু খুব একটা ভালো নেই, বেহাল বেহাল। আর এই বাংলাদেশি বার্জগুলো এগুলোও দেখাবো, যেতে যেতে দেখাবো আপনাদেরকে। ওই দেখেছেন এই যে এটা নারায়ণগঞ্জ। তো এবারে আমরা সেই মাথাতেই ঢুকবো, নামখানার সেই পয়েন্টে ঢুকবো। তবে নদী বাঁধের হালটা কিন্তু কাছাকাছি যাচ্ছি, একটু দেখাতে থাকবো, দেখতে থাকুন, লক্ষ্য চোখ রাখুন আর দেখতে থাকুন। দেখুন দেখুন ওই যে ছবিটা দূরে, আমি ছবিটা কাছে টানছি না কারণ জুম করলে ছবি ফেটে যাবে, আপনি ঠিক বুঝতে পারবেন না। যে জুম না করলেও নদী বাঁধের হালটা আপনাদের দেখাই। ওই দেখেন যে সমস্ত নদী বাঁধে ইমারতি দেওয়া হয়েছে, মানে বাঁশ থেকে বল্লি থেকে শুরু করে যা যা দেওয়া হয়েছে, যে কতটা নিম্নমানের সেটা দেখেই বোঝা যায়। কারণ যদি নদী বাঁধে সেই ভালো কিছু দেওয়া যেত তাহলে কিন্তু নদী বাঁধগুলোকে ঠিকভাবে মেরামত হতো। দেখুন এই নদী বাঁধের এই অবস্থা, শীতকালে যদি এই হাল হয় তাহলে বর্ষাকালে কি হতে পারে। এখানকার মানুষ একাধিকবার অভিযোগও করেছিল, আমরা সেই খবর সম্প্রচারও করেছিলাম। তো মানুষের অভিযোগই থেকে গেছে। এগুলো বর্তমান সরকারের যারা দায়িত্বে রয়েছে, সেচ দপ্তর যারা রয়েছে, তাদের এগুলো নজর রাখা তো অবশ্যই অবশ্যই দরকার। কারণ একাধিকবার নদী বাঁধ ভেঙে এইভাবে যদি নদী গর্ভে চলে যায় তো এলাকার চাষযোগ্য জমি বলে আর কিছু থাকবে না। কারণ এই যে এলাকার চাষযোগ্য জমি বলতে তাদের এখানকার বেশিরভাগ মানুষ যেহেতু কৃষিকাজের উপরে নির্ভর, কৃষিকাজ, মাছ ধরা, শ্রমিক মানুষ, তাহলে সেক্ষেত্রে যদি এই নদী বাঁধের হাল হয় তাহলে কি হবে। নদী বাঁধ ঠিকঠাক মেরামত না হলে তাহলে তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি দাঁড়াবে। কারণ এগুলো যারা প্রশাসনিক বা যারা রাজ্যের যারা দায়িত্ব রয়েছে, সেচ দপ্তর থেকে শুরু করে আরো যারা দায়িত্ব রয়েছে, তাদের তো এগুলো নজর রাখা উচিত। কারণ এইভাবে বাঁধ ভাঙতে ভাঙতে নদী গর্ভে চলে যাবে, আর ওই ভেতর থেকে একটা রিং বাঁধ তৈরি করে দেওয়া হলো, এইভাবে তো থাকতে পারে না, চলতে পারে না। একটা স্থায়ী কিছুতে বন্দোবস্ত অবশ্যই অবশ্যই করা উচিত। একাধিকবার এই নদী বাঁধ দেখিয়েছিলাম আমরা, দেখতে পাচ্ছি ওই হয়েছে কাজ। যাই হোক ও দেখালাম, তার পাশাপাশি এই যে বাংলাদেশি বার্ডসগুলো একটু দেখাই, দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশি বার্ডস। এরা নোঙর করে এই জায়গায় থাকে। এখানকার মানুষ একসময় অভিযোগ করেছিল যে এই যে বাংলাদেশি বার্ডসগুলো যারা রয়েছে তারা কি করে নোঙর করে দেয়, আর নোঙর করার ফলে কি হয় ওই মাটিতে যে আটকে থাকে সেগুলো কিন্তু ধুয়ে চলে যায়, যার ফলে মাটিও সরে যায়। মানে একাধিক সমস্যায় ভুগতে হয় এই নামখানা নারায়ণগঞ্জের এলাকার মানুষজনকে। তো যাই হোক এই নদী বাঁধের হালটা দেখুন, দেখাই, রিং বাঁধ করেছে ওই দূর থেকে। তো এইগুলো হচ্ছে বার্জ, বাংলাদেশি বার্জগুলো। এই আন্তর্জাতিক জলসীমা হাতানিয়া দোয়ানিয়া নদী যেটা রয়েছে, এটা হচ্ছে হাতানিয়া নদী, চলুন ওইটা দেখাই। আর তারপরে রয়েছে নামখানার নারায়ণপুর, তারও নদী বাঁধ হাল বেহাল, এটা বরাবরই আমরা দেখিয়েছি। এই সুন্দরবনের প্রান্তিক জায়গাগুলোতে যেগুলোতে নদী বাঁধের হাল এতটাই খারাপ থাকে, আর যারা চাষবাস করেন তাদের চাষযোগ্য জমি যেমন নদীতে চলে যায়, তাদের নোনা জল ঢুকে যায়, তাদের বসত বাড়ি, এই সমস্যাগুলো কিন্তু একাধিকবার হয়েছে। তো এগুলোকে এই সময় শীতের সময়টা বিশেষ করে নজর দেওয়া উচিত। কারণ এগুলো যদি দপ্তরে যারা আছেন বা সরকারে যারা রয়েছেন তারা যদি নজর দেন, আমার মনে হয় আগামী দিনে এইগুলো স্থায়ী একটা কোনো বন্দোবস্ত হবে। স্থায়ী বন্দোবস্ত না হলে নদী বাঁধ এইভাবে ভাঙতে থাকবে, জায়গা চলে যাবে, সমুদ্র করবে, তাতে করে কোনো সুফল হবে বলে আমার কিছু মনে হচ্ছে না। কারণ এই নদী বাঁধের একাধিক ছবি আমরা দেখিয়েছিলাম, একাধিক খবর দেখিয়েছিলাম, আবার একটা নতুন করে রিং বাঁধ হয়েছে ওই যে ভেতরে, দেখেছেন। আর এগুলো হচ্ছে বাংলাদেশি বার্চ, এই যে বাংলাদেশি বার্চ, এইগুলো এইভাবে নোঙর করে থাকে, দেখতে পাচ্ছেন এই যে। আর আমরা এবার হাতানিয়া দোয়ানিয়া নদীতে আস্তে আস্তে ঢুকে পড়বো, কারণ মুড়িগঙ্গা নদী এই যে এখনো পর্যন্ত আমরা মুড়িগঙ্গা নদীতে রয়েছি। তো যেতে যেতে দেখাই এই নদী বাঁধ এর আগে আমরা দেখিয়েছিলাম, দেখুন অবস্থা দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন যে আমরা যখনই যাই তার বেশ কিছু ভিডিও আমরা তুলে রাখি। এই ভিডিওগুলো তুলে রাখি কারণ এক সময় এই ছবিগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, আপনি জানতে পারবেন যে এখানে কি পরিস্থিতি ছিল, কি ভয়ঙ্কর ছিল। এক এক সময় এক একটা জায়গা নদীগর্ভেই চলে গেছে।
তো সেই রকম একটা পরিস্থিতি। এই ছবিটা আমি যদি না তুলে ধরতাম, আপনি হয়তো কোনোদিন না এলে জানতে পারতেন না। আমি তুলে ধরলাম সেই কারণে আপনি না এলেও জানতে পারবেন যে এখানকার পরিস্থিতি কেমন রয়েছে। তো চলুন আমরা ধীরে ধীরে এগোতে থাকি। এই হচ্ছে বাংলাদেশি বার্ডসগুলো, এগুলো রয়েছে, এগুলো দেখালাম। এবার আমরা হাতানিয়া দোয়ানিয়া যে নদী, সেই নদী মরিগঙ্গা নদীর শেষ হবে, অর্থাৎ মরিগঙ্গা নদী এদিকে চলে গেছে। আমরা এবার হাতানিয়া দোয়ানিয়া নদীর দিকে ঢুকতে থাকবো, দেখাবো। তো এইরকম ভিডিওগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরি, দেখতে থাকুন। আর আমরা আপনাকে বলবো যে চোখ রাখুন, দেখতে থাকুন।